বন্ধুরা, আজকের নাটকে আপনারা দেখবেন কিভাবে একটি সাধারণ ভুল পুরো জীবন বদলে দেয়। নাটকের এই আবেগঘন মুহূর্তগুলো মিস করবেন না, শেষ পর্যন্ত দেখুন। কিন্তু এবার নতুন ইতিহাস একটা হয়ে গেছে গা। আপনার মতো একটা বুয়া খুঁজে আনতে মাত্র 3 থেকে 4 দিন লাগছে। তো এটা একটা ইতিহাস না? আপনি রান্না বান্না সবকিছু জানেন তো? আচ্ছা, আমি আপনারে তোকে আমি আপনি করতেছি কেন? আমি তো তোর সিনিয়র, সিনিয়র পোস্টে আছি। তুই তো আমাকে সালামই দিলি না। এই সালাম দে, দে সালাম দে। জি, আমাকে বলতেছে। অবশ্যই তোকে বলতেছি, দে সালাম দে। জি, আসসালামু আলাইকুম। আমি এই, রান্না বান্না ঠিক মতো জানিস তো? তাহলে শোন, এই অফিসে আমি সহ 21 জন স্টাফ আছি। সবাই খাওয়া দাওয়া শেষ করে যাওয়ার পরে আমি খাইতে যাই। সেই সময় যদি আমার খাবার ঠান্ডা হয় না, তখন কিন্তু তোর খবর আছে গয়া দিলাম। কথাটা যেন মনে থাকে। আপনি একটু ভুল করতেছেন। এই সুরজ মিয়া ভুল করতেছে? কি বলতেছে? আরে আমি সুরজ মিয়া, মানুষের চেহারা দেখলে মানুষকে চিনে ফেলাই, আর তুমি বলতেছো আমি ভুল করতেছি। তবে শোনো, এই অফিসে কিন্তু একটু ঝামেলা আছে। মগজ স্যার আছে না, তার কিন্তু একটি ক্যারেক্টার লুজ আছে, চরিত্র খারাপ আছে। তুই যদি তার সামনে যদি একবার পড়স না, তাহলে তুই বেশি দিন এই অফিসে থাকতে পারবি না। তবে হ্যাঁ, তুই যদি আমার গ্রিপে থাকস না, তাহলে তো কোনো ফেরাই নাই। স্যারের সেটিং দিয়া তোকে আমি ট্রাইকেল দিই। আমারে ট্যাকেল দিবেন মানে? আরে বুঝোস না কেন? চেহারা চরিত্র তোর মাশাআল্লাহ অনেক সুন্দর, দেখতে তো একেবারে নায়িকার মতো লাগে। ওই যে আমাগো স্যার আছে না, ওই স্যারের বদনজরে তুই যদি একবার পয়রা যাস, তাহলে কিন্তু তুই কাইতে গেলি। তুই এই অফিসে বেশি দিন আর চাকরি করতে পারবি না। তো কোনো সমস্যা নাই। স্যারের বউয়ের সাথে আমার কিন্তু হট লিঙ্ক আছে, ডাইরেক্ট কানেকশন। ওই যে স্যারের তো চরিত্র ভালো না, অফিসে কোন মাইয়া গেল, কে আবার বাইরে গেল, কার সাথে কি ধরনের ব্যবহার কর, এই সবগুলা খোঁজ খবর আমার থেকে না। আমিও ম্যাডাম এই ধরনের খোঁজ খবরগুলা দিই। তার জন্য খুশি হয়ে আমাকে বকশিস দেয়, বুঝছাস? বলতে পারো স্যারে একরকম আমাকে সমীহ করে, সম্মান দিয়ে কথা বলে, বটরায় ডরায়। ও, তাই তো আপনি অনেক পাওয়ারফুল লোক। আচ্ছা সুরজ ভাই, আপনি কি বলতে পারেন এইচআর এর রুমটা কোন দিকে? আরে এসআরের রুমে যাবে কি লেগা? আরে কামের বুয়া তো এসআরের রুমে যাওয়ার তো কোনো দরকার নাই। কামের বুয়াকে বসিলাম আমি তো তোরে কয়েই দিলাম, তোর চাকরি ফাইনাল, ওকে হয়ে যাবে। শোন, এসআর স্যারের যা বলার আমি বলবো। তুই যা, যদি ডাইনে যাস তাহলে ক্যান্টিনের ভিতর দিয়া একেবারেই পাকের ঘরে ঢুকতে পারবি। মিস্টার সুরজ মিয়া, আমি অফিসে জুনিয়র অ্যাকাউন্টেন্ট হিসেবে জয়েন করেছি, তাই আমাকে এইচআর এর রুমেই যেতে হবে। ম্যাডাম, সরি ম্যাডাম, আমি আপনাকে চিনতে পারিনি ম্যাডাম। আমার আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, ক্ষমা করে দিলাম। এখন আপনি তো বলুন না যে এইচআর ডিপার্টমেন্টটা কোন দিকে আমার যেতে হবে। এই তো এদিক দিয়ে সোজা যায়, হাতের বামে গেলে এসআর স্যারের রুম। আচ্ছা সুরজ ভাই, আসসালামু আলাইকুম, আসি। ম্যাডাম, ম্যাডাম আমাকে সালাম দিয়ে আর লজ্জা দিয়ে না ম্যাডাম। সুরজ ভাই, আপনি আমার থেকে বয়সে অনেক বড়, তাই সালাম দিলাম। আসি। কেলেঙ্কারি করে পড়াই না। চাপ, এর আগে যে আমাকে এখানে কাজের বুয়াইতো, তাকে তো পোশাক আশাক এর চেয়ে অনেক ভালো। ইস, যদি ভালো যায়, যদি স্যারের কাছে বলে দেয়, তাহলে বোধ হয় আমার চাকরিটা থাকবো না। তুমি সব কাজ ঠিকভাবে করছো? তুমি কোনো কিছুই ঠিকভাবে করছো না। তুমি যেভাবে কাজ করছো, এভাবে কাজ করলে তোমার চাকরিটা তো যাবেই, আমার চাকরিটাও চলে যাবে। শোনো ঈশিতা, তোমাকে একটা কথা বলি, তোমার চাকরি চলে যাক, আমার কোনো আপত্তি নেই। আমার চাকরি নিয়ে তুমি টান দিবা না। না বস, আমার চাকরিটা খুব দরকার, এভাবে বলবেন না। আমার কি করতে হবে আপনি বলে দেন। বললে তো লাভ নেই, তুমি তো আসলে কিছুই বোঝো না। বস, আমার কোনো ভুল হয়ে গেলে আপনি আমাকে শিখিয়ে দিবেন, আমি সব কিছু করব, আমি পারবো। আচ্ছা ঠিক আছে, শোনো, আজকে অফিস শেষ হয়ে গেলে প্রতিদিনের মতো চলে যাও না, শেষে থেকো। আমি তোমাকে কাজ শেখাবো। সবাই যখন চলে যাবে, তোমাকে হাতে ধরে ধরে কাজ শেখাবো, বুঝেছো? বস, সবাই চলে যাওয়ার পর কেন? সবাই থাকা অবস্থায় যদি শিখিয়ে দিতেন তাহলে ভালো হতো না? এই যে বললাম না, তুমি কোনো কিছু বোঝো না। তুমি যতটুকু বোঝো এক লাইন কম বোঝো। আমি তো তোমাকে চিনি। দেখো ঈশিতা, তোমার চাকরি চলে গেলে যাক, আমার চাকরি নিয়ে টান দিবা না। সবার সামনে বোঝালে আমার চাকরিটা থাকবে। কিন্তু বস, আমাকে কাজ শেখালে আপনার জব কেন যাবে? আরে, কর্পোরেট কালচার সম্পর্কে তুমি কোনো কিছু না বুঝে বোকার মতো প্রশ্ন করছো আমাকে। শোনো ঈশিতা, তুমি আমার ডিপার্টমেন্টের জুনিয়র, তুমি কাজ বোঝো না। এই ব্যাপারটা যখন জানবে,
তখন আমার অবস্থা কি হবে তুমি জানো? সবাই আমাকে বিভিন্ন প্রশ্ন করবে, একটা না জানা মেয়েকে আমি কাজ দিয়েছি। আমি চাই তোমাকে গোপনে কাজ শেখাতে, কেউ যেন টের না পায়, সবাই যেন জানে তুমি কাজ জানা একটা মেয়ে, বুঝেছো? ঠিক আছে বস, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, এখন গিয়ে কাজ করো। আর শোনো, দেখা হবে সন্ধ্যায় সবাই চলে যাওয়ার পর, ওকে? জি বস। ইয়ো। স্যার আমাকে দেখেছেন? ও হ্যাঁ, এসছেন, বসুন। আমাদের চিটাগং ব্রাঞ্চের ফাইজুল সাহেবকে কল করে বলবেন যে আমাদের আমদানির হিসাবটা যেন উনি একবার আমাকে দেখিয়ে নেন। আই মিন আমাদের অ্যাকাউন্টসে জমা দেওয়ার আগে। আর বিষয়টা পার্সোনালি, অফিসিয়ালি নয়। আমি দেখার পর তিনি অফিসিয়ালি জমা দেবেন, ঠিক আছে? স্যার সবই তো বুঝতে পেরেছি, কিন্তু আমি তো নতুন, ওনার নাম্বার আমার কাছে নেই। ও হ্যাঁ, নো প্রবলেম, আমি দিয়ে দিচ্ছি। জি স্যার বলুন। এটা কি? কোনটা স্যার? মানে আপনার হাতে এটা কি? স্যার এটা আমার মোবাইল। ও মাই গড, এই মডেলের মোবাইল তো মনে হয় কোম্পানির কাছেও নেই। আপনি কোথায় পেলেন? স্যার নেক্সট মান্থের স্যালারি পেয়ে এটা নতুন কিনবো। আপনি নেক্সট মান্থের স্যালারি পেয়ে আইফোন 16 কিনবেন কি করে? স্যার আমি তো আইফোন 16 কিনবো না। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম আপনি আইফোন 16 কিনবেন না, কিন্তু আইফোন 15, 14, ইভেন তো আইফোন 12 কেনার টাকাও তো আপনার স্যালারি টাকা হবে না। স্যার আমার তো আইফোন কেনার ইচ্ছে নেই, আমি একটা নর্মাল সাধারণ ফোন কিনে নিবো, একটা নর্মাল স্মার্টফোন যেই চলবে। ও ভেরি ব্যাড ইশিতা, আপনি কেন সাধারণ মানের মোবাইল ব্যবহার করবেন? আপনি তো আইফোন 16 ব্যবহার করবেন। আচ্ছা আইফোন 16 দাম কত? 2 লাখ 3 লাখ এর মতোই তো। স্যার আমি তো জানি না। আপনি অনলাইনে সার্চ করুন। স্যার আমার তো বাজেট নেই। ইশিতা, আপনাকে আমি আইফোন 16 কিনে দেব। স্যার আমি এতটা কিভাবে শোধ করবো? আমি শোধ করতে পারবো না। আপনাকে শোধ করতে কে বলেছে? ওই দামটা কি করে সুদে আসলে আদায় করতে হয় এটা আমি খুব ভালো করে জানি। স্যার প্লিজ স্যার, আপনি আমার স্যালারি থেকে টাকা কাটার কোনো প্ল্যান করবেন না স্যার। আমি আমার নিজের সাধ্য মতো একটা স্মার্টফোন কিনে নিবো স্যার। সুন্দরী মেয়েদের বুদ্ধি একটু কম থেকে যাবে, তোমার তো দেখি তার চেয়েও কম। দেখো, সুন্দরী মেয়েরা শুধু আইফোন না, গাড়ি বাড়ি ফ্ল্যাট সব কিছু করে ফেলে, আর তুমি একটা আইফোন 16 কিনতে পারবে না। স্যার আমি আপনার কথার মিনিংটা বুঝতে পারলাম না। তোমার জায়গায় মিথিলা হলে এতদিনে দুইটা আইফোন 16 নিয়ে করতো। আর বাইরে মানে আমার অফিসের বাইরে আমার গাড়ির পাশে তার একটা গাড়ি থাকে। হ্যাঁ স্যার, মিথিলাপুর অনেক বুদ্ধি। নো দে গল্পটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। করবে। আর হ্যাঁ, আমি ফাইজুল সাহেবের নাম্বারটা দিয়ে দিচ্ছি, সময় মতো কন্ট্যাক্ট করো আর আমার কাছ থেকে আইফোনটা নিয়ে নিও। ফাইজুল সাহেবকে একটা কল করো। জি স্যার, থ্যাংক ইউ। Use your brain. Use your brain. বস আমি এই ডাটাটা এন্ট্রি করতে ভুলে গেছি, তো আমি এখন বুঝতেছি না যে আমি আবার কি করবো। আমি নতুন করে একটা ফাইল ওপেন করবো নাকি এখানে ওয়ার্ডটা শেষ করে দেবো? সীতা, তুমি দেখো, বস কি করছেন? আমি তোমাকে কাজ শেখাচ্ছি। ঠিক আছে কাজ শেখাচ্ছেন, কিন্তু আপনি এভাবে আমাকে কাজ করতেছেন কেন? দুপুরে তোমাকে বললাম না তোমাকে ধরে ধরে কাজ শেখাবো,
একদম ঠিক কথা বলেছেন বস। কি ব্যাপার সাব্বির, জি স্যার। তুমি এখানে? অফিস শেষ হয়নি? অনেক হিসেব করে দেখলাম স্যার, আমার এখনো অনেক কিছু শেখাবা, তাই ভাবলাম সবাই চলে গেলে আজকে আপনার থেকে একটু কিছু শিখে নিই একাকি পেয়ে। কেন স্যার, আমাকে শিখাবেন না? ওকে, তুমি কাল অফিস আওয়ার এসো। অফিসে তো অফিসে অনেক লোকজন থাকবে স্যার, তাদের সামনে সেখানে আপনার মান যাবে না? সাব্বির, ঠিক আছে, তুমি অফিস শেষে এসো। যাই হোক ঈশিতা, আমি আজ যা যা শেখালাম বাসায় গিয়ে স্টাডি করবে। কোনো হিসাব নিকাশে যেন প্রবলেম না হয়। কোনটা কমা কোনটা দশমিক, বি কেয়ারফুল, মনে রাখবে। হ্যালো ভিউয়ার্স, আজকের নাটকের অভিনয় এবং মেকিং এক কথায় অসাধারণ। বিশেষ করে এই দৃশ্যের পর গল্পের মোড় যেভাবে ঘুরেছে তা সত্যিই দেখার মতন। চলুন দেখে নিই। কখন কোন জায়গায় কিভাবে এন্ট্রি দিতে হয় সেটা এখন পর্যন্ত শেখাও না। কালকে অফিসে এসে আগে আমার সাথে দেখা করবে। স্টুপিড। সাবির ভাই, অনেক অনেক থ্যাঙ্কস। এটা আমার খুব ভালো করে জানা আছে। এর যন্ত্রণায় এর আগে আমাদের এক সহকর্মী, মেয়ে সহকর্মী টিকে থাকতে পারেন। জানি না আপনি কতদিন টিকে থাকবেন। টিকতে তো আমাকে হবেই, কারণ এই চাকরিটা আমার খুব দরকার। আমি 18টা ইন্টারভিউ দিয়েছি, একটা ইন্টারভিউতেও সিলেক্ট হইনি। অনেক কষ্টেই চাকরিটা পেয়েছি। এই চাকরিটা আমার খুব দরকার। কোথায় থাকা হয়? মোহাম্মদপুর। ঠিক আছে, চলুন আমার সাথে, আমি এগিয়ে দেই। আপনাকেও আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। বুঝতে পেরেছি, ভরসা পাচ্ছেন না, তাই? ঠিক আছে, সমস্যা নেই, আপনি আসুন, আমি আছি, কোনো সমস্যা নেই। সন্দেহ কান্না করিস না বোন, থাক। শোন, আমরা মেয়েরা না, মানে আমাদের মেয়েদের জীবনটা এরকম। এইসব কর্পোরেট জব না আমাদের এভাবে মানিয়ে নিতে হয়, কিছুই করার নেই। দোস্ত আর কত? অফিসের পিয়ন থেকে শুরু করে কলিগরা সবাই সবাই একরকম। আমি আর কত সহ্য করব? কি করি বল? মানিয়ে নিতে হবে না চাকরিটা ছেড়ে দিতে হবে? জব ছেড়ে দিতে হবে না, আমার পক্ষে তো এই চাকরিটা ছাড়া সম্ভব না। আমার পরিবারে আমি একাই উপার্জন করি, আর কেউ নাই। আমি এই চাকরি ছেড়ে দিলে আমার পরিবার কিভাবে চলবে? তাহলে সব কিছু ছেড়ে দিয়ে তুই বিয়ে করে ফেল। বিয়ে? না, বিয়ে করা তো আমার পক্ষে সম্ভব না। বিয়ে করলে তো শুধু আমার সেফটিটা নিশ্চিত হবে, কিন্তু আমার মা, আমার ছোট ভাই, ওদেরকে কে দেখবে? দোষ, ওরা তো অসহায় হয়ে যাবে। আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। শোন, আমি বলি কি, তুই এই জবটা ছেড়ে দে, অন্য কোথাও একটা জব কর। আর তাছাড়া তোর তো এই জবটা করে ভালো একটা অভিজ্ঞতা হয়েছে দিন, তাহলে তোর অন্য কোথাও জব পাওয়াটা একদিন ইজি, সহজ হয়ে যাবে। আর যে জব তোর হাতের মোয়া না, যে চাইলেই পেয়ে গেলাম। এত সহজে কীভাবে জব খুঁজবো, কীভাবে বা জব পাবো? সেটার জন্য তো অনেক সময় লাগবে। যতদিন নতুন জব না পাই, আমার সব কিছু সহ্য করে এই কাজটা করে যেতে হবে না। কিচ্ছু করার নাই রে। বলতে পারে সুযোগের অভাবে সবাই চরিত্রবান, কিন্তু সুযোগ পেলে কেউ কাকে 1 ইঞ্চিও ছাড় দেয় না। আমি কি ওদের সাথে পেরে উঠবো? এই মেয়ে, তুমি জানো কোন ইউনিভার্সিটিতে পড়াছো? জি আপু, ন্যাশনালে পড়ছি।
আমি ডিউতে পড়েছি। সেটা আমাকে বলছেন কেন? বলছি কারণ তুমি আবার ভেবো না যে তুমি আমার থেকে বেশি স্মার্ট। ছি ছি আপু, এইসব কি বলছেন? আমি এমন কিছুই ভাবছি না। আমি খেয়াল করেছি তুমি ম্যানেজার স্যারের অ্যাটেনশন পাওয়ার ট্রাই করতেছো। মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন? সকাল থেকে এই পর্যন্ত 3বার তুমি ওনার রুমে উকি দিয়েছো। চেয়ারম্যান স্যার তো হেড অফিসে মিটিং এ গিয়েছে, কিন্তু এখনো অফিসেই আসে নাই, কিন্তু তুমি বারবার ওনার রুমে উকি দিচ্ছ। কি বুঝেছো? আমি এসব কিছুই বুঝি না। না আপু, আমার স্যারের সাথে একটু ইম্পর্টেন্ট কথা ছিল, এই জন্যই। কি কথা জানতে পারি? না, ওটা আমার পার্সোনাল ম্যাটার। এই যে যা ভেবেছি তাই, তুমি তোমার পার্সোনাল কথা একটা মেয়ের সাথে শেয়ার করতে পারছো না, অথচ চেয়ারম্যান স্যারের সাথে ঠিকই শেয়ার করতে পারছো। বাহ, ভালোই ছলাকলা শিখেছো। মিথ্যা আপু, তাতে আপনার সমস্যাটা। আমি যদি স্যারের রুমে বারবার উকি দিই, তাতে আপনার প্রবলেমটা কোথায় আমি তো বুঝতে পারছি না। আমার স্যারের সাথে পার্সোনাল কিছু কথা থাকতেই পারে, এটাতে আপনি এত জেলাস কেন? শোনো মেয়ে, তোমার অনেক আগে আমি এই অফিসে জয়েন করেছি, আর চেয়ারম্যান স্যার আমাকে খুবই পছন্দ করেন। তুমি এমন কিছু করো না যাতে তোমার চাকরিটা আমি খেয়ে দেয়। আপু, আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? এরকমই কিছু বলতে পারো। আচ্ছা আসি, আমার অনেক কাজ আছে। আমি কিসের মধ্যে যে পড়লাম? আমি কি অফিসে পুরুষ কলিগদের সামলাবো না এই মেয়েকে সামলাবো? মে কাম ইন স্যার? Oh, yes, yes. You should come in. Please sit down. Sit down. স্যার, আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, তোমাকে তো ডেকেছি। তুমি নাকি আমাকে খুঁজছিলে, বারবার আমার রুমে গিয়েছো, আমাকে খুঁজে পাওনি। আচ্ছা, কিছু বলতে চান? হ্যাঁ স্যার, কিছু কথা ছিল। কথা? কথা? স্যার, কথাটা পার্সোনাল আবার অফিসিয়াল। দ্যাটস গুড। পার্সোনাল কথা তো পার্সোনাল জায়গায় হবে। মানে স্যার, আমি আপনার কথাটা বুঝতে পারলাম না। ইয়েস, আমি তোমাকে বুঝিয়ে বলছি। শোনো শোনো ঈশিতা, হেড অফিস আমাকে জরুরি ভিত্তিতে কেন কল করেছিল জানো? না স্যার। আমার কাছে লিস্ট চেয়েছে, কার প্রমোশন হবে, কার ইনক্রিমেন্ট হবে, তার একটা লম্বা চওড়া লিস্ট। স্যার, আপনি আমাদের জেনারেল ম্যানেজার, আপনার কাছেই তো চাইবে। দ্যাটস রাইট, আমার কাছেই তো জানতে চাইবে। আমি চাইলেই তোমার বেতন বাড়ানোর জন্য সুপারিশ করতে পারি, তোমার প্রমোশনের জন্য সুপারিশ করতে পারি, তোমার ইনক্রিমেন্টের জন্য সুপারিশ করতে পারি, আবার চাইলে তোমাকে বাদও দিতে পারি। এখন তুমি কি চাও না তোমার প্রমোশন হোক, তোমার স্যালারি ইনক্রিমেন্ট হোক? স্যার, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে কাজ করেছি। আপনার যদি মনে হয় আমার প্রমোশন হওয়া উচিত, তাহলে হবে। আপনার যদি ভালো মনে হয় স্যার। কিন্তু আমি তো মনে করি তোমার চাকরিটাই থাকা উচিত নয়। স্যার, আমাকে বাদ দিবেন কেন? প্রথম দিন থেকেই তোমাকে বলেছিলাম আমার সুনজরে থাকো, কিন্তু তুমি তো আমাকে পাত্তাই দিলে না। স্যার, আমি পাত্তা দিব না কেন? আপনি আমাকে যা বলেছেন আমি তাই করেছি। করনি, তুমি বুঝেও না বোঝার ভান করেছ। স্যার, আমি আসলে আপনার কথা কিছুই বুঝতে পারতেছি না। ঠিক আছে, তাহলে আমি লাউড অ্যান্ড ক্লিয়ারলি বলছি, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমাকে বরখাস্ত করব। কিন্তু স্যার, আমার অপরাধ কি? তোমার অপরাধ, তুমি আমাকে তোমার কোনো কাজে স্যাটিসফাই করতে পারো না। তুমি আমার সাথে অসদাচরণ করেছো, তুমি প্রত্যেকটা কাজ ভুল করেছো, এরকম অসংখ্য মিথ্যা অপবাদ দিয়ে আমি তোমাকে যে কোনো সময়ে চাকরি থেকে বরখাস্ত করতে পারি। স্যার, এমনটা করবেন না প্লিজ। আমাকে আরেকটা সুযোগ দেন। আপনি যা বলবেন আমি সব কিছু মেনে নিব। সত্যি?
সত্যি পারবে? অবশ্যই পারবো স্যার, আপনি আমাকে শিখিয়ে দিবেন, আমি সব আপনার কথা মতো করবো। That's good. That's good, my baby. স্যার এভাবে কাজ করতেছেন কেন? সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটা তোমার। আমার সিদ্ধান্ত হচ্ছে, আমার এই কোম্পানিতে তুমি চাকরি করতে হলে সপ্তাহে একদিন আমার বাংলোতে আসতে হবে, না হলে কি হবে জানো? তোমার চাকরিটা থাকবে না। আর যদি আমাকে খুশি করতে না পারো, তাহলে তোমাকে চাকরি থেকে ছুটি দিতে। আমি খুশি থাকলে তুমি নিশ্চিন্ত, এই পুরো অফিসটা তোমার। তুমি যখন খুশি তখন আসতে পারো, যখন খুশি তখন যেতে পারো। মাস শেষে তোমার স্যালারি ড্র করবে, তুমি ইনক্রিমেন্ট পাবে, বেতন বোনাস সব যুক্ত হয়ে যাবে, কোনো অভাব থাকবে। এবার ভেবে দেখো কি করবে। যদি রাজি থাকো তাহলে আমার বাংলোতে চলে এসো, আমি তোমার অপেক্ষায় থাকব। বনি, ওখানে কেউ থাকে না, আমি ওখানে একাই না। আর যদি না আসো তাহলে কাল থেকে রেডি থাক। অফিসে প্রত্যেকটা কাজে প্রতিটা সময় তুমি বাধাগ্রস্ত হবে। তোমাকে এমনভাবে হেয় প্রতিপন্ন করা হবে, তুমি চেহারা তুলেও তাকাতে পারবে না। প্রতিদিন তোমার নামে হেড অফিসে কমপ্লেইন করব। কমপ্লেইন করতে করতে এমন অবস্থায় নিয়ে যাব, হেড অফিস বাধ্য হয়ে তোমাকে চাকরি থেকে নক আউট করবে। আফটার অল, আমি এই কোম্পানির জেনারেল ম্যানেজার, আমি শফিউল আলম বাবু। আমার একজন গেস্ট এসছে, রিসেপশনে বসে আছে। যাক, চাকরিটা ছাড়া আমার চলবে না। মায়ের চিকিৎসা, ছোট ভাইয়ের পড়াশোনার খরচ, নতুন চাকরি পাওয়াটা তো সহজ না। কি করব? রাজি হব নাকি? Wow. Wow, my darling Ishita. Welcome to my heaven. Come. মামুনি, তুমি? ছি বাবা, ছি। আমি অনেক বড় গলায় এই আপনাকে বলেছিলাম, আমার বাবা অনেক ভালো একজন মানুষ, খুবই ভালো। এই তার ভালো নমুনা। স্যার, আপনার ঘরেও তো আমার মতো একটা মেয়ে আছে। আজকে আপনার মেয়ে যদি আমার জায়গায় থাকতো, কি করতেন? তাকে কি সব আমার মতো মেনে নিতে বলতেন? ছি বাবা, ছি। তোমাকে তো আমার বাবা বলতেও ঘৃণা হচ্ছে। এমন নিকৃষ্ট একটা মানুষ আমার বাবা। আচ্ছা বাবা, তুমি তো প্রায় কোনো না কোনো, ছি, এইসব কথা আমার মুখে আনতেও লজ্জা করছে। আর তুমি বাসায় এসে ওই হাত দিয়ে আমাকে আদর করতে, তোমার কি লজ্জা করতো না? মা,
আমাকে করে ছেড়ে দেব মা। ঈশিতা আমাকে ক্ষমা করে দাও না। এই ঈশিতা হয়তো তোমাকে ক্ষমা করে দিবে, কিন্তু এমন অনেক ঈশিতার জীবন তুমি নষ্ট করে দিয়েছো। তাদের কাছে তুমি কিভাবে ক্ষমা চাইবে? তারা কি তোমাকে ক্ষমা করবে? স্যার, আমার আগেও 5 জন মেয়ে চাকরি ছেড়ে চলে গিয়েছে আপনার মানসিক অত্যাচারে। আমরা গ্রাম থেকে আসা মেয়েরা, শিক্ষিত মেয়েরা এই শহরে এসে অনেক অসহায় হয়ে পড়ি। আমাদের এই শহরে কোনো আপনজন বলতে কেউ থাকে না। আর আপনার মতো খারাপ লোকেরা, নোংরা লোকেরা এই অসহায়ত্বের সুযোগ নেন। সুযোগ নিয়ে আমাদেরকে নোংরা প্রস্তাব দেন, বাধ্য করেন চাকরিটা ছেড়ে দিতে, না হয় আপনাদের মতো সেই নোংরা প্রস্তাব, সেই নোংরা লালসার শিকার হতে। স্যার, আমি তো একটা যোগ্য নারী, শিক্ষিত নারী। এই চাকরির পথে টিকে থাকার জন্য বা এই চাকরি পাওয়ার জন্য সকল ধরনের যোগ্যতা আমার আছে। তারপরেও না, আপনি আমাকে নানাভাবে হ্যারাস করেছেন। আমার এই চাকরিটা টিকিয়ে রাখতে হলে আপনাকে খুশি করতে হবে। কেন স্যার? অন্য সবাই তো নিজের যোগ্যতায় এই চাকরিতে টিকে আছে, তাহলে আমাকে কেন আপনাকে খুশি করতে হবে চাকরি টিকিয়ে রাখার জন্য? আমি নারী বলি, আমি অসহায় বলে এই শহরে আমার কেউ নেই, তাই একবার ভেবে দেখুন তো স্যার, আপনার এই মেয়েটা যদি অন্য একটা অফিসে চাকরি পায়, তাকেও যদি এই সেম সিচুয়েশন ফেস করতে হয়, তখন আপনি কি করবেন? জানেন স্যার, আমার বাবা নেই, আমার এই চাকরির টাকায় আমি আমার পরিবারকে চালাই। আমার মা অসুস্থ, আর চিকিৎসার টাকা আমার জোগাড় করতে হয়, সেই খরচও আমি চালাই। আমার মায়ের স্বপ্ন আমার ভাইকে ডাক্তার বানাবে, কিন্তু আমরা তো গরিব। আমার মা বলেছে গরিব হয়ে আমরা কিভাবে ওকে ডাক্তার বানাবো। আমি বলেছি আমি শিক্ষিত, আমি আমার ভাইয়ের পড়াশোনার খরচ দিই, আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করবো, আমি ওকে ডাক্তার বানাবো। এমন হাজারো ঈশিতাদের স্বপ্ন তোমাদের মতো নিকৃষ্ট মানুষেরা নষ্ট করে দেয়। জানেন স্যার, আমি অনেক চেষ্টা করেছি মানিয়ে নেওয়ার জন্য, কিন্তু পারিনি। শুধু আপনি না, আমার অনেক ক্ষণিকও আপনার মতো। জানেন, সেদিন আমি আপনার রুমে গিয়েছিলাম আপনাকে বিশ্বাস করে, আপনাকে ভরসা করে রফিক স্যারের নামে কমপ্লেন করতে, কিন্তু আপনি উল্টোটা করলেন না। আপনি উল্টো আমাকে চাপে ফেলিয়ে দিলেন। লাবণী তো আপনার মেয়ে, আমিও তো কোনো না কোনো বাবার মেয়ে। আচ্ছা, আমরা মেয়েরা কি শুধু ভোগ্যের পণ্য, ভোগ্যের বস্তু? আমাদেরকে একটু মানুষ ভাবা যায় না? স্যার, মেয়েদেরকে একটু মানুষ ভাবতে শিখুন, দেখবেন আমরা আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলব, সমাজটাকে বদলে দিব। আপনাদের মতো 2-1 জন পুরুষ মানুষের জন্য আমরা মেয়েরা সব পুরুষ মানুষকে ভয় পাই। আমাদের অফিসের অনেক পুরুষ আছে, অনেক ভালো, বিশ্বাসযোগ্য, কিন্তু আমি ওদেরকে বিশ্বাস করতে পারি না, কারণ আমাদের অফিসের অভিভাবক নিজেই একজন নষ্ট লোক। কিন্তু নষ্ট ছাতার নিচে কিভাবে আশ্রয় নিব বলেন? সরি স্যার, আমি আপনার মনোরঞ্জন করতে পারলাম না, কিন্তু প্রমোশনটা আমার খুব দরকার, সেটা নিজের যোগ্যতায়। ইনক্রিমেন্টটাও আমার খুব দরকার, কিন্তু সেটাও নিজের যোগ্যতায়। জানি না কালকে আমার চাকরিটা থাকবে কি না, কিন্তু সত্যি বলছি স্যার, চাকরিটা আমার খুব দরকার। মা, প্লিজ মা, মা ক্ষমা করে দে মা। ঈশিতা, আমাকে শেষবারের মতো একটু ক্ষমা করে দাও প্লিজ। গল্পটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।